খায়, ইউরিয়া কিন্তু গরুকে মোটা করতেছে। এই ইউরিয়া নাইট্রোজেনটাকে কাজে লাগিয়ে আমাদের যে ব্যাকটেরিয়ারা আছে এরা কি প্রচুর পরিমাণে গ্রো হচ্ছে এবং এরা খাবার দ্রুত হজম করছে এবং এনার্জি প্রচুর পরিমাণে প্রোডাকশন হচ্ছে এবং রুমেন এনভায়রনমেন্টটাকে রেগুলেট করে গরুকে গ্রোথ দিচ্ছে। ইউরিয়া খাওয়ায় কিন্তু আপনি গরু বাড়তেছে, গরু বাড়তেছে প্রোটিন, নাইট্রোজেন, নাইট্রোজেন কনজাম্পশন করছে কে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অধিক নাইট্রোজেন কনজাম্পশন করার কারণে কি সে অ্যাক্টিভ থাকতেছে, ভালো কাজ করতেছে। সো যাদেরই গরুর পেটের সমস্যা বা ওই যে বললেন দেখে একজন খামার বন্ধ হয়ে যাচ্ছে, বদহজম হয়, আসলে আপনাদের গরুর রুমেনের ভিতর যে নাইট্রোজেন আছে সেখানে ল্যাক অফ নাইট্রোজেনের কারণে এনভায়রনমেন্ট ঠিক নাই, ব্যাকটেরিয়ার গ্রোথ কম, ব্যাকটেরিয়া ভালো করে গ্রো করতে পারতেছে না, দেখে কি হচ্ছে আপনার গরুর বদহজম লেগে থাকতেছে, গরু অসুস্থ হচ্ছে। That's called TMR. The method of feeding cows that combines feed formulated to specific nutrient content into a single feed. এটি দেখেন একজন দিদি এখানে সুন্দর টিএমআর তৈরি করছে এবং গরু দেখেন গভীর মনোযোগ দিয়ে খাচ্ছে। সো মিক্স কন্টেন্ট দ্য ফলোইং ফরেজ, গ্রেনস, ফিড অ্যাডিটিভস, এই তিনটা মিলে একসাথে। বারবার গরুকে খাওয়ানো যাবে না, গরুকে বারবার ডিস্টার্ব করা যাবে, তোলা যাবে না, তাকে রেস্ট দিতে হবে, বিশ্রাম দিতে হবে। বুঝতে পেরেছি? এই জন্য আমরা টিএমআর খাবো। ইটস এ মেথড, ইটস নট আলাদা কোনো ম্যাজিক্যাল ফুডের নাম, ইটস এ মেথড। টিএমআর ইজ এ মেথড। এখন আমরা খাবার দাবার সবই বুঝলাম, দেখলাম, আসলে আমরা বাংলাদেশে কি করি? ফিডিং প্যাটার্ন অফ কাউ ইন ব্রিডিং বাংলাদেশে আমরা প্যাডি স্ট্রং, ধানের খড় খাওয়াই, কিন্তু এখন কিন্তু বাংলাদেশে কিছু জানেন, গ্রিন গাছ পাইলে পাই, না পাইলে নাই, নাহলে কচুরি বানাচ্ছে। এখন কিন্তু বাংলাদেশে আমাদের একটা জিনিস খেয়াল করবেন, ধানের প্রোডাকশন আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং এই ধানের প্রোডাকশন বাড়াইতে গিয়ে যেটা হচ্ছে খড়ের কোয়ালিটি কিন্তু আগের মতো নাই, খড়ের খুব পাল্টা হয়, নিউট্রিটিভ ভ্যালু কমে গেছে খড়ের, যার জন্য আপনি খড় খাওয়া এখন কাজ হয় না। এই জন্য আমরা খড় থেকে কিন্তু সাইলেন্স ফিডিং আমাদের আস্তে শিখেছি হচ্ছে, কারণ ঘাস সারা বছর সারা বছর পাওয়া যায়, ঘাস গরু খাওয়া যাবে ভাবতে বেশি, কিন্তু আপনি সারা বছর গরু ঘাস পাবেন না। আর আমরা এগুলোর পাশে কি খ্যারের পাশাপাশি কিছু কনসেন্ট্রেট খাওয়াই, কমার্শিয়াল ফিড বা হোমমেড মিক্সচার, যেমন এই ভুসি, ডাল, অ্যাঙ্কর ট্যাঙ্কর দিলাম, এবং মোটামুটি 100 থেকে 300 টাকার মধ্যে আমরা একটা খাবারের ব্যালেন্স রেশিও এটা সারাদিন সবাই এটা মেনটেন করে এবং ধরেই নিয়ে আমরা গরুকে খড় না খাওয়াইলে হবেই না। এখন খড়ের যে দাম এবং নিউট্রিশন ভ্যালু নাই বললেই চলে, সেই জন্য এখন আর এটা ফিজিবল না, বা আমাদের দেশে খড় খাওয়ার গরুকে ওইভাবে লালন পালন করা পসিবল হচ্ছে। কিন্তু কষ্ট কিন্তু আমরা খরচ কিন্তু আমরা করতেছি, কিন্তু আমরা ওইভাবে আউটপুট পাচ্ছি। এখন দেখেন টিএমআর এর জন্য আমাদের লাগবে কি প্রচুর পরিমাণে রাফেজ, 60% বলছি, তার মানে কি আপনি কনসেন্ট্রেট কিনতে পাওয়া যায়, এই যে কনসেন্ট্রেট দেখেন, খালি কনসেন্ট্রেট দিলে তো হবে না, আপনি 60% রাফেজ, এখন 60% রাফেজ যদি সারা বছর আপনি পাইতে চান বা করতে চান, সেক্ষেত্রে এত জমি কোথায় পাবে, ঘাস কোথায় পাবে? এই জন্য এই যে সাইলেন্স হিট করে বস্তা করে বেল করে এদিকেও আপনাকে কি করতে হবে, সাইলেন্স বানাইতে হবে। সাইলেন্স ছাড়া আপনি কোনোভাবেই এস্টাবলিশ হতে পারবেন না, টিকতে পারবেন না গরুর খামারে, কোনোভাবে আপনি টিকে থাকতে পারবেন। ঠিক আছে, এখন আসি আমরা বাসস্থান, যে গরুর খাবার দাবার নিলাম, যেটা আগে আসা উচিত ছিল, কিন্তু মোটামুটি এখানে যারা আছে অনেকে সেট করে ফেলছেন, করবেন। আমি একটা ব্রিফ আইডিয়া দিই। এটা আমার একটা স্টুডেন্টের লেখা আঁকা ছবি, আমি একটা ট্রেনিং দিয়েছিলাম, ওখানে ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। একটা শেডের দেখেন, খোলামেলা একটা শেডের ডিজাইন করা হয়েছে। এই ছবিটা আপনারা চাইলে একটু আঁকায় নিতে পারেন, দ্রুত হাতে করতে পারা যায়। হাইট কটুক হবে, ইয়ে কটুক হবে, গরুর জন্য জায়গা কটুক থাকবে, ড্রেন কটুক থাকবে, খাবারের চারির মাঝখানে, দুই চারি মাঝখানে জায়গা থাকবে কটুক, হাইট কটুক হবে চারি, তারপরে হচ্ছে গরুর মোটামুটি একটা আদর্শ শেড হচ্ছে এরকম। আপনাকে যখন শেড করবেন আপনাকে এরকম একটা ডিজাইনের ভিতর যেতে হবে, এরকম একটা ডিজাইন আপনাকে মেনটেন করতে হবে, এবং এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ডিজাইন। খোলামেলা ঘর, আপনি পিএইচআই এবং মেনটেন করার জন্য এরকম মানে হাইট দিলে ভালো হয়, খাবারের জন্য আপনি এরকম টিকে থাকতে ভালো হয়। তো আপনাকে এরকম একটা ডিজাইন আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, এটা স্ট্যান্ডার্ড ডিজাইন। তারপরে আসেন আমরা যারা একেবারে যে না ভাই আমার টাকা পয়সা তেমন না, আমি গরু খাবারের পাত্র মাত্র বানাতে পারবো না, তারই মারি এগুলো খরচ, তারা খুব বাংলা প্রসেস এটা একটা দেখেন, জাস্ট কিছু কাঠ দিয়ে ড্রাম কেটে, হ্যাঁ, যে একটা ড্রামকে 2 ভাগ করা যায়, কেটে সুন্দর মানে দিয়ে করে পোর্টেবল একটা চারি করতে পারে, এটা খুব সস্তায় চারিটা করা যায়, এটা করতে পারেন। কারণ আপনি গরু, আমি কি বলছি যে
টিএইচএ মেনটেন করতে হবে, সঠিক স্থানে সঠিক খাবারটা দিতে হবে। এবং এই যে দেখেন এটা আমাদের একজন খামারেরই ইয়ে, উনি দেখেন সুন্দর গরুকে খাইতে দিচ্ছে, গরু সুন্দর মাথা নয় খাচ্ছে এবং ফুড লেভেলে যাতে একটা ব্যারিয়ার দিয়ে দিচ্ছে যাতে পা না দিতে পারে। এবং এই যে স্টাইলের দিয়ে আছে টিএমআর আকার, এখানে কিন্তু স্টাইলের না টিএমআর আকার সব আছে, গরু সুন্দর করে খেয়ে নিচ্ছে, ভেরি ইজি। সো আপনারা যারা গরুকে খাওয়াবেন তারা সেই ডিজাইনের ক্ষেত্রে এগুলো ডিটেল আরো ট্রেনিং আছে, এবং খাবারের পাত্রটা এরকম, এবং এইভাবে গরুকে খাইতে দিবেন। গরু লালা হবে মুখে ভালো পরিমাণে, গরু খাবে ভালো, সুস্থ থাকবে, আপনার অনেক খাবারের খরচ কমে যাবে। আপনার বিশেষ করে ওই হজমের জন্য যেসব ওষুধ খরচ খান আপনার এই খরচগুলো একদম জিরো হয়ে যাবে, নাই হয়ে যাবে, লাগবে না খরচ। তারপরে আপনি দেখেন আমরা এখানে আসি হচ্ছে এখন দিনে একবার আপনি গরুকে মোটামুটি কৃমি করতেছেন, খাওয়াচ্ছেন, আপনি গরুকে টিএমআর দিচ্ছেন, চেক ঠিক মতো করছেন, ভ্যাকসিন করতেছেন, হ্যাঁ। এরপরে আপনি গরু কি মোটামুটি ওই যে বদরোগ হয়, এই জন্য দিনে একবার গরুর পিছনে যাবে, পিছনে যে কি দেখবেন গরু পাশা মোটা হয়ে যাবে তো এটা দেখবেন নাকি, পিছনে দেখবেন গোবর, এই গোবর গুলো দেখে কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। এই জিনিসটা লিখে নিতে পারেন যে গরু আসলে কি কি কন্ডিশনে আছে, ভালো না মন্দ, কি কন্ডিশনে আছে। ভেরি লিকুইড গোবর, হঠাৎ করে দেখুন গরু একদম লিকুইড, কোনো রিং টিং নাই, প্রচুর গ্যাস আছে, গরুর পেটে গ্যাস থাকলে এরকম হবে। রেশন হ্যাভ টু মাচ প্রোটিন অর স্টার্চ অর এক্সেসিভ মিনারেল অর লো ফাইবার লেভেল। আপনি খালি গরুকে ভুসি খাওয়ান, ফাইবার দেন না, প্রচুর মিনারেল, অমুকে বলছে অমুক টিপা খাওয়াইছে, অমুক কোটা খাওয়াইছে, অমুক লিকুইড খাওয়াইছে, অমুক বোতল খাওয়াইছে, অমুক পাউডার খাওয়াইছে, সব খাওয়াচ্ছে। অথবা গরুকে প্রোটিন, অমুক ভাই বলছে এই 5টা ডাল মিলে গরুর খাবার দিলে গরু মোটা হয়ে যাবে, তখন আপনার গরুর গোবর এরকম হবে। গরুর গোবর এরকম ছিটে যাচ্ছে, পড়তেছে, কিন্তু একদম ছড়াই যাচ্ছে চারদিকে, পাইল হচ্ছে, ঠিক আছে। এবং রিংটা কি ছোট রিং, টু মাচ প্রোটিন এন্ড স্টার্চ, এক্সেসিভ মিনারেল, লো ফাইবার লেভেল অর ক্যাটেল রেজ লাস্ট টেস্টে। আপনি গরুর খাবার যখন ঠিক থাকবে না, পেটে বদহজম থাকবে, ফাইবার লেভেল ঠিক থাকবে না, এবং পেটে কৃমি থাকবে, তখন গোবর হবে। তাহলে দেখেন আপনি গরুর গোবর দিয়ে কিন্তু গরুর পেটের ভিতরে অবস্থা এবং আপনি খাবার একটু ভেজাল, আপনি রাখাল আপনি যতই উল্টা পাল্টা আদিস ভূগোল বা পাগল বুঝা ক্লাব নেই, আপনি গোবর দেখে বলে দিতে পারবেন যে গরুর কি সমস্যা, তুমি খাবার ঠিক মতো দিচ্ছ না, ঘাস ঠিক মতো দিচ্ছ না, সাইলেজ দিচ্ছ না, গরুর ফাইবার কমে যাচ্ছে, ঠিক আছে, পচাবাসি খাবার খাওয়াচ্ছে গরুকে, বেশি মিনারেল দিচ্ছে, ঠিক আছে, স্টার্চ বেশি দিচ্ছে খাবার, এগুলো আপনি ধরে ফেলতে পারবেন, একটা কিন্তু কথা বলাই দরকার। নাম্বার 3, এইটা দেখেন সবচেয়ে স্ট্যান্ডার্ড গোবর হচ্ছে ব্যালেন্স রেশন, অপটিমাম রেট অফ ফিড, হ্যাঁ, এবং মোটামুটি সুন্দর রিং হয়, 4-6টা রিং হয় গরু, কিন্তু গোবরটা দেওয়ার পরে সুন্দর সুন্দর রিং হচ্ছে, আপনার ডিম্পল থাকে, এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট, গরু পেট ঠিক আছে। অনেকেই গোবর দিয়ে আরে ভাই আমার গরু গোবর ঠিক না, সব ভালো সব ঠিক আছে, নো, এটাও ভালো না, এটা হচ্ছে রুমেনের সোলেবল প্রোটিনের ল্যাক আছে, ঘাটতি আছে, বেশি ফাইবার, আপনি গরুকে খালি ঘাস আর খড় খাওয়ান, কোনো ভুসি ভুসি দেন, অথবা খুব কম পরিমাণে স্টার্চ দেন, ব্যালেন্স হতে হবে, এটা হইলে হবে, এটা হইলে হবে, আগের দুটো হবে। তাহলে আপনি গরুর গোবর দিয়ে কিন্তু আপনি বলে ফেলবেন যে আপনার গরু পেট ঠিক আছে। এদিকে জেনিটাকে বলে আপনি গরু খাবার বন্ধ হয়েছে, আপনি দেখেন আপনার গরুর গোবর এখানে কোনটা হয়, এরপরে আসেন একদম গরুর গোবর এমন শক্ত হয়ে এসে পরে এইভাবে পরে, ভাই আমার গরুর পেট একদম টাইট, এটা ঘোড়ার গোবরের মতো হয়েছে, এটা হচ্ছে ডিহাইড্রেশন, গরু পানি কম খাচ্ছে, যে বললেন এখানে পানি কম খাচ্ছে, আপনি গোবর দেবেন, গোবরে কমাই, রুমেন সলিউবল প্রোটিন এর লেকেন্স আছে, এক্সেসিভ ফাইবার, লো স্টার্চ, বেসিক্যালি ডিহাইড্রেশন। সেকেন্ডটা তার মানে এখন আপনার ওই যে বলে দিলাম সেকেন্ডটার মধ্যে আপনি কি করতেছেন, তাহলে আপনি এটা কনসাল্ট করে ঠিক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে পানি খাচ্ছেন আপনি দেখেন, আপনি যে পানি খাচ্ছেন তা গরু লাস্টটা, তাহলে এখন আপনি পানি খাচ্ছে না, তার মানে আপনার কি খালি পানি ডিহাইড্রেশন না, ডিহাইড্রেশন আছে প্লাস রুমেন সলিউবল প্রোটিন নেই আপনার খাবারে, ঠিক আছে, যার জন্য আপনি কি গরু যে ওখানে মাইক্রোফ্লাক্স খাবারটা হজম করে সব ঠিক করে দিবে, এটা হচ্ছে না, পারতেছে না। তারপরে আসুন হচ্ছে আমরা গোবর থেকে মোটামুটি এখন বুঝে ফেললাম যে গরুর সমস্যা কি, আশা করি এনে যারা আছেন তারা বুঝতে পারবে। এখন কথা হচ্ছে যে সারকে মোটা করতে আসলে কি কি লাগে বলেন তো,
হাড়কে মোটা করতে কি প্রয়োজন? উদাহরণ কেউ মিনারেল লাগে না ইনজেকশন লাগে? কি লাগে? কেউ বলে মিনারেল, কেউ বলে ইনজেকশন, কত কিছু লাগে। আসলে আসলে কি লাগে আমরা দেখি সত্যিকার অর্থে? কালকে যদি মিনারেল দিতে হয়, এই দেখেন হিমালয়ান পিঙ্ক সল্ট, গোলাপি চাটনি, গরু চেটে চেটে খায়, এটা গরুকে দিবেন। খুবই সস্তা একটা জিনিস, ৮০-৯০ টাকা দাম হয়, একটা বেঁধে জায়গা বেঁধে। এটা গরুকে চাটতে দিবেন। যদি চাইটা পুরো পাত্র একদিন খায় চাপায় ফেলে, আপনি টেনশন দিচ্ছেন, গরুর টেনশন সামনে দিয়ে রাখবেন। যে গরু দড়ি চাটতেছে, যে গরু প্রস্রাব খাচ্ছে, আরেকজন চাটতেছে, রড চাটতেছে, কামড়াচ্ছে, তাকে সামনে এটা দিয়ে রাখেন। এসব বদভ্যাস দূর হয়ে যাবে। আর কি লাগবে? মাইক্রোবিয়াল প্রোটিন প্রয়োজন করছে, মাইক্রোবিয়াল প্রোবায়োটিক প্রয়োজন। এখানে কালারগুলো আমি ঠিক জানি না, দেখতে পাচ্ছেন কেন? একটু কালার ইয়েটা মনে হয় ঠিক হয়নি, একটু ঠিক দেওয়া। মাইক্রোবিয়াল প্রোটিন দরকার গরুর জন্য। আসলে কি প্রয়োজন? মাইক্রোবিয়াল প্রোবায়োটিক দরকার, বাফার দরকার, যাতে রুমেনের এনভায়রনমেন্টটা ঠিক থাকে। মাইক্রো এবং ম্যাক্রো মিনারেল দরকার, যেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, তিনটা এন্ট্রি করলে হয়। সারের জন্য অন্যগুলো দরকার নেই। আপনি গরু একেবারেই খাইতে চান না, সেক্ষেত্রে কিছু অ্যাপেটাইজার এবং প্যালাইটিভিটি বাড়ানোর জন্য কিছু এজেন্ট দেওয়ার দরকার হয়, যেটা খুব বেশি লাগে না। আপনি যদি মাইক্রোবিয়াল প্রোটিন নিশ্চিত করতে পারেন, মাইক্রোবিয়াল প্রোবায়োটিক দিতে পারেন, পেটের রোমান্টিক রাখতে পারেন, এবং মাইক্রো এবং ম্যাক্রো মিনারেল এনশিওর করতে পারেন, গরু মোটা হইতে বাধ্য আর কোনো সমস্যা হবে। অনেকে বাবারের জন্য গরুকে খাবার শেখার অন্য জিনিস না, যেন এগুলো দীর্ঘমেয়াদে গরুর ক্ষতি করে থাকে। এখন আমরা আসি মাইক্রোবিয়াল যে প্রোটিনের কথা বলছি, এটা আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে। এখন দেখেন, এটা ব্যালেন্স অ্যান্ড পিএন, নন প্রোটিন নাইট্রোজেন সোর্স রুমিনেন্টের জন্য। এই যে মাইক্রোবিয়াল প্রোটিনের সুবিধাটা হলো যে আপনারা যদি ইউরিয়া খাওয়াচ্ছেন, ওই যে বলে আধা ঘন্টা আগে পরে পানি না খাওয়াতে, কারণ তাহলে ডাইরেক্টলি ব্লাডের সাথে ডিজলভ হয়ে অ্যাক্সিডেন্ট হবে। এদের সুবিধা হলো এরা রিলিজ হয় খুব স্লো, এই প্রোটিনগুলোকে কোটিং করা থাকে। এর 50% রিলিজ হয় প্রথম 12 ঘন্টা, বাকি 24 থেকে 36 ঘন্টা, বাকি যেই 95% মানে পুরোটা রিলিজ হয়ে যায়। 50% রিলিজ হয় 12 ঘন্টা, মোটামুটি 95% রিলিজ হয় 24 থেকে 36 ঘন্টা হয়ে যায়। সো সাউন্ড কি সবার জন্য অ্যাভেলেবেল না, শুধু নাকি শুধু 7:30 শুনছেন? এটা আমাকে ম্যাচ। আচ্ছা, সো আপনি যখন মাইক্রোবিয়াল প্রোটিন দিবেন, সেটা আস্তে আস্তে রিলিজ হবে, একবারে রিলিজ হবে না, যার জন্য রিস্ক নাই। এবং লাস্টে দেখেন বিষয়টা কি, মাইক্রোবিয়াল প্রোটিনটা আমাদের থিঙ্কিং এর ওয়েটা, মানে নাইট্রোজেন মেটাবলিজমের যে ওয়েটা আছে, এটা চেঞ্জ করে দিচ্ছে। শুধু ফার্মেন্টেশন, ডাইজেশন না, কারণ it is slow release, স্লো যেটা রিলিজ হচ্ছে, এটা আমার ক্ষতি করছে না, আমার রিস্ক ফ্যাক্টর কমিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে মানে আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই মাইক্রোবিয়াল প্রোটিনের প্রোটিন এবং মানে ক্রুড প্রোটিনের পার্সেন্টেজ শুনলে আপনার ভয় পেয়ে যাবেন। 256% ক্রুড প্রোটিন থাকে মাইক্রোবিয়াল প্রোটিন। এরকম ক্রুড প্রোটিন আপনি কোথাও পাবেন? কোনো কিছু দিয়েই পাবেন না। এবং 41% নাইট্রোজেন থাকে, যেটা পেটের ভিতরে যাওয়ার পরে আস্তে আস্তে রিলিজ হয়, ব্যাকটেরিয়া ওখান থেকে এই নাইট্রোজেন প্রচুর পরিমাণে নেয়, প্রচুর পরিমাণে বংশবিস্তার করে, এবং আমাদের খাবারের ডাইজেশন চালু করে। ঠিক আছে, তাহলে মাইক্রোবিয়াল প্রোটিনটা কাজ করে কিভাবে আমরা দেখুন। কারণ মাইক্রোবিয়াল প্রোটিন খাওয়ালে কি হয় আমরা দেখি। ইউরিয়া থেকে একটু ডিফারেন্ট কেন? এটা ইউরিয়াটা ইমিডিয়েট, ওই যে বলে পানি খাওয়াইতে না করে কেন, ইউরিয়াটা ইমিডিয়েট রিলিজ হয়ে যায়, যদি রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট করে। কিন্তু মাইক্রোবিয়াল প্রোটিনটা কি হয়, সয়াবিন মিল যেমন আমাদের কি দেওয়ার পরে আস্তে 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 রিলিজ হবে, মাইক্রোবিয়াল প্রোটিনটা আস্তে আস্তে রিলিজ। ঠিক আছে, গাছের মধ্যে যেটা হয়েছে, এখানে একটা ছবি আপনাদের আমরা দেখাই, এটা একটা ম্যাচ টেস্টের মাধ্যমে, যে মাইক্রোবিয়াল প্রোটিন যখন দেওয়া হইতো না, তখন দেখেন 1 নম্বর ম্যাচে অনেক খাবার, গোবর থেকে খাবারগুলা এটা ডাইজেস্ট হয়নি, আটকে গেছে। এবং যখন মাইক্রোবিয়াল প্রোটিন দেওয়া হয়েছে, দেখেন একই ইয়েতে যে 8 দিন ধরে 20 গ্রাম করে প্রতিদিন গরুকে মাইক্রোবিয়াল প্রোটিন দেওয়া হয়েছে, সেখানে দেখেন পার্টিকেল সাইজ ছোট হয়ে গেছে।
ম্যাশ একদম ছোট 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 নিউট্রিটিভিয়াতে খাবারটা ডেলিভার্ড হয়ে গেছে এবং এই মাইক্রোওয়েভ প্রোটিন দেওয়ার ফলে কি হচ্ছে পেটের ভিতর ব্যাকটেরিয়ার গ্রোথ বেড়ে গেছে এবং গ্রোথ বেড়ে যাওয়ার কারণে যেটা হয়েছে এখানে কি হয়েছে খাবারের হজম বেড়ে গেছে ডিগ্রেডেবল ফুড যে কনভার্সন বা ভাঙার পরে ক্যাটাবলিজম যেটাকে বলে এটা বেড়ে গেছে বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে খাবার ওয়েস্টেজ কম হয়েছে এটাই গরুর গ্রোথটাকে বাড়ায় এই জন্য মাইক্রোওয়েভ প্রোটিন আমরা ব্যবহার করি এখানে একটা জিনিস দেখেন যে ইস্ট লাইভ ইস্ট অনেকে এই শব্দটা পরিচিত শুনে একটা প্রচার হচ্ছে আসলে ইস্ট আসলে কি করে হ্যাঁ যে লাইভ ইস্ট আমরা অনেকে ইস্ট খাওয়াতে বলি লাইভ ইস্ট আপনি যদি বেকারি ইস্ট অনেকে বলে বেকারি ইস্ট খাবেন এটা রুটির জন্য এটা গরুর জন্য না আমার বেকারি ইস্ট আপনাকে লাইভ ইস্ট খাওয়াইতে হবে লাইভ ইস্ট খাওয়ালে দেখেন যেটা হয় টোটাল অ্যানারোবিক ব্যাকটেরিয়া বেড়ে যায় ফাইবার ডাইজেশনটা বাড়ায় দেয় টু ল্যাকটেটিভ রিলেজিন ব্যাকটেরিয়াকে বাড়ায় দেয় স্টিমুলেট করে যেটা হচ্ছে পিএইচটাকে স্টেবল করে এবং এই ফাইবার ডাইজেশন বেড়ে গেলে কি হয় ফিড ইনটেক বেড়ে যায় ফিড কনভার্সন বেড়ে যায় এবং অ্যাসিডোসিস কমে যায় এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া যখন ইনক্রিজ হয় অ্যামোনিয়া ইউটিলাইজ করতে পারে ওই যে প্রোটিন দিচ্ছেন ম্যাক্রোওয়েভ প্রোটিন দিয়েছে নাইট্রোজেন অ্যামোনিয়া ওটাকে ইউটিলাইজ করতেছে প্রোটিন বেড়ে যাচ্ছে এবং ফ্লো অফ প্রোটিন ডিডেনাম মানে ডিডেনামে যে প্রোটিন যাওয়ার যে ফ্লোটা যেখান থেকে হচ্ছে নিউট্রিশনটা গরু টেনে নিবে সেটা বেড়ে যাচ্ছে কিন্তু কি কারণে এই ওভারঅল ইস্টগুলা ওই মাইক্রোওয়েভ প্রোটিনগুলা দুইটা সিনার্জিস্টিক অ্যাকশনের কারণে কিন্তু আপনি গরুর পেটে খাবারের হজম সহ অন্যান্য বিষয়গুলো পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এখন আমরা যখন গরুকে বলি ইস্ট খাওয়াতে কিংবা আমরা যখন গরুকে মাইক্রোওয়েভ প্রোটিন খাওয়াতে বলবো কারণটা এখন নিশ্চয় সবাই শিওর এবং ভাই সব আমরা ট্রেনিং শেষে এটা নিয়ে আলোচনা করবো বলে দেবো একটু সময় রাখবো আমাদের প্রশ্ন তাহলে আমরা এই ইস্ট এবং হচ্ছে মাইক্রোওয়েভ প্রোটিন যখন গরুকে দেব আমাদের কোনো রিস্ক থাকতেছে না গরুর গ্রোথ বাড়তেছে তার কি ডাইজেস্টিবিলিটি বেড়ে যাচ্ছে ফাইবার ডিগ্রেডেশন বেড়ে যাচ্ছে ফিড ইনটেক বেড়ে যাচ্ছে এবং কি গ্রোথ বেড়ে যাচ্ছে এবং অন্যান্য প্রবলেম পেট ফাঁপা বদহজম অ্যাসিডোসিস এগুলো কমে আসছে এখন মোটামুটি আমরা গরুকে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি সবই করছি তারপরে কিছু রোগ টোগ আমাদের থেকে যাচ্ছে বা দেখা যাচ্ছে এখন গরুর খামারে সাধারণ কি কি রোগ হয় এবং কিভাবে আমরা ভ্যাকসিন দিই সাধারণ রোগগুলো দেখেন গরুর খামারে আমাদের জ্বর ঠান্ডা কাশি গরুর মাঝে মাঝে হাতে পায়ে ব্যথা হয় সারের খামারে বিশেষ করে কিছু কাটাচারা ঘা হইতে পারে নতুন আনা পরে পেট ফাঁপা বদহজম ডায়রিয়া রক্ত এর বাইরে গরুর খামারে কিন্তু তেমন কোনো সমস্যা নাই নর্মাল এখন এই রোগগুলোকে ফাইট করে দিলে আপনাকে খামারে ইন জেনারেল কিছু ওষুধ রাখতে হবে স্যালাইন পাউডার এবং আইভি দুই ফর্মে রাখবেন কিছু পেইন কিলার ট্যাবলেট এবং ইনজেকশন ফর্মে রাখবেন অ্যান্টিহিস্টামিন রাখবেন ডেক্সামেথাসোন একটা ইনজেকশন পাওয়া যায় এটা রাখবেন ভিটামিন এডিবি কমপ্লেক্স ইনজেকশন রাখবেন ওবিডিন আয়োডিন রাখবেন লিকুইড ফর্মে কিছু অয়েন্টমেন্ট পাওয়া যায় বাজারে রাখবেন ডিসইনফেক্টেন্ট বা জীবাণুনাশক রাখবেন এই কয়টা মেডিসিন খামার রাখতে যাচ্ছে আপনার নর্মালি রোগগুলোর সাথে ফাইট করতে পারবেন এই কয়টা জিনিস অন্য কিছু তেমন আর প্রয়োজন নেই ভ্যাকসিনের একটা শিডিউল দেখেন এটা গভর্নমেন্ট ভ্যাকসিনের গভর্নমেন্ট শিডিউল কিছু করেন আর না করেন ভ্যাকসিন টিকাটা অবশ্যই দিয়ে নেবেন এবং মোটামুটি 6 মাস বয়সে ওরা 4 মাস বলছে আমরা বলি যে 6 মাস পর পর দিতে হচ্ছে আমরা নিচ্ছি 6 মিলি তরকাটা এতটা ইম্পর্টেন্ট না পাতলাটাও না কিন্তু গলা ফলাটা শীতকালে দিয়ে নেবেন এটা 6 মাস বয়সের 1 বছর পর পর দেওয়া যায় এটা এক্সেস করে চামড়ার নিচে দেওয়া যায় বা মাংসে দেওয়া যায় এফএমডি এবং গলা ফলা এইটা অবশ্যই আপনারা মেনটেন করবেন তরকা পাতলা না দিতে পারলে খুব বেশি রিস্ক নেই বা সমস্যা নেই কিন্তু এফএমডি এবং গলা ফলা এই দুটো রিস্ক অনেক বেশি এই দুইটা ভ্যাকসিন আপনারা শিওর করবেন গরুর খামার মোটা তাতে বেশ করে যারা করতে চান তারা অবশ্যই এই দুইটা ভ্যাকসিন শিওর করবেন এবং এটা যে কোনো জায়গা থেকে কালেক্ট করে ব্যবস্থা করবেন যারা ঢাকায় আছেন তারা মহাখালীতে কালেক্ট করতে পারেন আপনার নিজের ইওলো অফিসে কালেক্ট করতে পারেন অথবা সরাসরি আপনারা কমিউনিটি ক্রিয়েট করে ঢাকা থেকে এসে নিয়ে যেতে পারেন মহাখালী যেমন কুমিল্লাতে দুটা ভ্যাকসিন প্ল্যান্ট আছে গভর্নমেন্টের ভ্যাকসিন ভ্যাকসিন করেছে এখন আমরা দেখি যে আমরা গরু এতক্ষণ লালন পালন করলাম গরুকে খাওয়াইলাম
দিব না দিব এগুলো একটা আইডিয়া নিয়ে নিলাম, দরকার আছে কি নাই সবই কিন্তু আমরা মোটামুটি এখন দেখেছি। এখন আমরা দেখি যে আসলে আমাদের সপ্তম উদাহরণ গরুর বাজারজাত করতে হবে। হ্যাঁ, এই স্টেশনের সাথে মিশানো যায় ভাই, 120 জন্য 100 গ্রাম। এখন বাজারজাতকরণের জন্য আমরা দেখবো, এখন আপনারা এত কিছু জানছেন, এখন ইউটিউব দেখেন। হ্যাঁ, ইউটিউব দেখলে আপনার গোমর গুলা বুঝে যাবে যে কোথায় চটকদার কথা, অপ্রয়োজনীয় কথা কোথায় বলা হয়েছে, এটা বুঝে যাবে। হ্যাঁ, মহাখালী এলআরআইতে পাওয়া যায় সালমান ভাই, এলআরআই। তাহলে এখন ইউটিউব, এখন আপনারা দেখলে আপনার ইউটিউব মোটামুটি। এখন বাজারজাতকরণের জন্য দেখেন আপনি কি করতে পারেন। আমি 2 বছর আগে বলেছিলাম যে কমিউনিটি ক্রিয়েটের মাধ্যমে মাত্র 25,000 টাকা করে গরু পালার জন্য, এবং 2বার আমি প্রজেক্টে করেছি, এবং যারা প্রজেক্ট করেছে তাদেরকে মোটামুটি আপনার 17% পর্যন্ত প্রফিট শেয়ার দিয়েছি 4 মাস বা 6 মাস গরু পালার পর। তারপরে নানান কারণে প্রজেক্টে মানুষের নেগেটিভ কমপ্লেন এবং নেগেটিভ কথাবার্তার জন্য বাদ দিতে হয়েছে। যারা এই প্রজেক্টে পার্টিসিপেট করেছিলেন তারা কেউ কোনোদিন নেগেটিভ কিছু বলেনি, যারা আসেননি তারা কাল্পনিক ভাবে কিছু ধরনের নেগেটিভ কাজ করেছে। এবং পরবর্তীতে দেখেন মানে পরবর্তীতে দেখেন যে আপনারা এই কনসেপ্টটাকে কিভাবে মডার্ন ভাবে কাজে লাগানো হয়েছে বাজারজাত করার ব্যাপারটা। যে আই ফার্মার বলে আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আছে, এরা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে দেখেন, আপনি টাকা দিবেন, আপনাকে বছর শেষে প্রফিট দিয়ে দিবেন। যে আপনি কথা কথা একটা বাফেলো পালতে চান, 80,000 টাকা দিবেন, 12 মাস পরে আপনাকে 16% প্রফিট দিয়ে দিবেন। এটা রিসেন্টলি আমাদের দেশে কি আমি দেখতেছি কিছু দেশি বুল অনেকে কেটে বিক্রি করতেছে, স্লটার করতেছে। এটা আপনারা করবেন, এটা ভালো কাজ। এখন আপনি যখন এরকম গরুর মাংস কেটে বিক্রি করতে যাবেন, গরু পালন করবেন, তারপর ওই যে যারা মাথায় হাত দিয়ে শুয়ে পড়ছিল এরা এখন মাথাতে হাত নামায় ওঠার থেকে বসে গেছে, এবং মাঝে মাঝে এখন এরা আপনি খামারে এসে উঁকি ঝুঁকি দিয়ে দেখে যে ভাই কি করেন আপনি। ঠিক আছে, এই যে 3-4 মাস আপনি গরু পাললেন, পিছনে মানুষ অনেক কথা বলবে, মানে আনবিলিভেবল, মানুষ এত কথা বলবে আপনি চিন্তাই করতে পারবেন না যে মানুষ এত কথা কেন বলবে। এর কারণ আছে 3টা। এক হচ্ছে তারা আপনার মতো করতে পারতেছে না, এই হিংসায় তারা এগুলো বলতেছে। আপনার যা আছে তাদের এগুলো নাই, বা তাদের ছিল না কিন্তু আপনার আছে, এই হিংসা থেকে। এবং এইসবের পরে যখন আপনারা তারা কপি করতে চাচ্ছে কিন্তু তারা কপি করতে পারতেছে। এই সামগ্রিক হিংসা থেকে লোকজন আপনাকে আরে অমুকের লোক পড়াশোনা করে এত শিক্ষিত মানুষ গরুর মাংস বেঁচে কষায় কাজ করে, হোম ডেলিভারি দেয় গরুর মাংস, মান ইজ্জত থাকলো না, সব গেল। আর ভাই বলেন না, এই ছেলে আগে চাকরি করতো, এগুলো ছেড়ে দিয়ে বাড়ি চাইলে গরু খামার দিতে 20টা গরু পালে, কি যে একটা অবস্থা, এগুলা আমাদের পড়ালেখা করে লাভ কি? নানান কথা বলবে। আপনি বাজারে 8 গরু গুলো কিনে আনবেন, হাই হাই রে ভাই, আগেই বলছিলাম শিক্ষিত মানুষ এগুলো তো পারবেন না, গরু কিনে আনছেন এগুলো তো সব মরবে, এগুলো কিছু হবে, আমার নিয়ে যাচ্ছে সুন্দর নাচে সুন্দর গরু কিনে দিচ্ছে। এদের কথা এই কান্দে ঢোকাবেন, এই কান্দে দেখবেন একটা কথা টানা ছিল 6 মাস ধৈর্য ধরে খিচকা পড়ে থাকেন, 6 মাস, 6 মাস পরে এই লোকগুলা দেখবেন আপনাকে কপি করা শুরু। এরপর আরো 6 মাস যখন কপি করতে পারবে না, আপনার সাথে রাগারাগি করবে, মোটামুটি 1 বছর গেলে এরা আপনার কাছে চলে আসবে, আপনার শিষ্য হয়ে যাবে। যে আপনি কি করেন, কেমনি কি করেন, করতে আনেন, কেমনে খাওয়ান, আমাদের শেখান, আমাদের বলেন, একটা বছর ধরে দিতে হবে, তখন আপনি সফল হয়ে যাবেন। আর যখনই এদের কথা কানে তুলবেন, আপনার খামার দিয়ে আপনি লাভবান বা প্রফিট করতে পারবেন না, শিওর হয়ে। মোটামুটি আমাদের স্লাইড বা প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে চলে আসছি, বা শেষই বলতে গেলে। আমরা এখনকার এই সময় আমরা হোয়াইট বোর্ডে একটা হিসাব করবো। হচ্ছে আমরা প্রশ্ন পেয়েছি, প্রশ্নগুলো উত্তর দিব। সবাই দোয়া করবেন। আপনারা এই ভিডিওটা আমার ফেসবুকে দেখেছেন বা অনেকে পরিচিত হয়েছিল, বা ছবির মানুষ 2জনকে হয়তো অনেকে চেনেন, হয়তো একজনকে চেনেন, আরেকজনকে চেনেন না। শুধুমাত্র বলবো যে মানুষগুলোর জন্য দোয়া চাই আপনাদের কাছে, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ
আজকে আজকে আপনাদের সাথে প্রায় 2.5 ঘন্টা যে কথা বললাম বা দর্শক বক বক করলাম, বা এই যে ট্রেনিং, আজকে আপনাদের ট্রেনিং দিচ্ছি, বা আজকে আপনাদের সামনে এত কথা বলি, কত কিছু বলি, এর পিছনে বা আমাকে গড়ে তোলার পিছনে যে মানুষটা, আবার জ্যাকেট পরে যে মানুষটাকে দেখছেন, সেই মানুষটা যদি উনি একটা দুনিয়াতে নেই, 3 মাস 4 দিন আগে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে জান্নাত নসিব করেন, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। তো আমি এখন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি হোয়াইট বোর্ডে আপনাদের জন্য একটা ইয়ে করবো, হিসাব করবো জাস্ট, যে ড্রাই ম্যাটারের হিসাবটা, তারপর আপনাদের প্রশ্নগুলো উত্তর করি। শুক্রবার নামাজের দিন আমরা দেখেন, আমরা একটা কথা বলেছি সেখানে যে আমরা 3%, তাই না? আমরা যে কথাটা বলেছি যে আচ্ছা, হোয়াইট বোর্ডটা কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই? হোয়াইট বোর্ড মার্কারটা সবাইকে দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আমি তাহলে বলে দিই। এখানে দেখেন যে আমরা যে কথাটা বলেছি, 3% ড্রাই ম্যাটার আমরা গরুর জন্য দিব। এখন 3% ড্রাই ম্যাটার হিসেবে আমরা কি কি দিব গরুকে? আমরা গরুকে ঘাস দিতে পারি, সাইলেজ দিতে পারি, তারপর আমরা গরুকে কি দিতে পারি, দানা দিতে পারি, ভুট্টার পাতা দিতে পারি, হোয়াটএভার ইট ইজ, খড় দিতে পারি। এখন আমরা যদি একটা গরুকে 3% ড্রাই ম্যাটার হিসাব করে দিই, আমরা আগে জানি ড্রাই ম্যাটার কোথায় করতে কাজ। আমরা যদি ঘাস চিন্তা করি, এর ড্রাই ম্যাটার আছে 20%। আমরা যদি সাইলেজ চিন্তা করি, এর ড্রাই ম্যাটার আছে 35%। আমরা যদি দানাদার ভাবি, এর ড্রাই ম্যাটার আছে অলমোস্ট 90%। আমরা যদি খড়ের কথা চিন্তা করি, খড়ের ড্রাই ম্যাটার আছে 80%। এটা হচ্ছে ড্রাই ম্যাটার হিসাব। এখন আমাদের যদি একটা কথা 300 কেজি ওজনের সার আছে, তাহলে 300 কেজি ওজনের সারটার জন্য আমাদের 3% হিসাবে 9 কেজি ড্রাই ম্যাটার রিকোয়ার্ড। আমাদের রিকোয়ার্ড ড্রাই ম্যাটার হচ্ছে 9 কেজি। এখন এই 9 কেজি ড্রাই ম্যাটার আমরা আমাদের কালেক্ট করতে হবে আমাদের যদি ঘাস থাকে, সাইলেজ, দানাদার, খড় এর মধ্যে থেকে। এখন আমরা যদি এই 300 কেজি ড্রাই ম্যাটার একটা গরুকে দিতে চাই, এবং সেক্ষেত্রে যদি আমরা 9 কেজি ড্রাই ম্যাটার দরকার হয় এই আইটেমগুলো থেকে, যে একটা ঘাসে 20% ড্রাই ম্যাটার, কথাটা মানে হচ্ছে ঘাসকে যদি আমরা 100 কেজি ঘাস নেই, বা ছোট করে বলি 10 কেজি ঘাস যদি আমরা নিই, 10 কেজি ঘাসকে গরুকে খাওয়ালে গরু অ্যাকচুয়ালি পেল 2 কেজি ঘাস, শুষ্ক ড্রাই ম্যাটার মানে শুষ্ক হিসাবে। 2 কেজি ঘাস যখন আমরা গরুকে দেব, গরুকে যখন আমরা 2 কেজি ঘাস খাওয়াবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হবে, আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে একটা মিনিট দাঁড়ান, 2 কেজি ঘাস যখন গরুকে দেবো, তার মানে আমি 10 কেজি গরুকে খাওয়াই, আসলে আমি পাচ্ছি কত, 2 কেজি ঘাস। তাহলে আমি কিন্তু ধরে নিতে আমি গরুর 10 কেজি খাওয়াচ্ছি, সত্যি অর্থে গরুকে আপনি খাওয়াচ্ছেন কত, 10 কেজি, 2 কেজি খাওয়াচ্ছি। এই জায়গাটায় আমরা ভুলটা করি। তাইলে দেখেন আমরা এই
গরুটাকে 300 কেজি গরু রেখে যদি আমরা কথা 6 কেজি ঘাস দেই, অ্যাকচুয়ালি সে পাবে কত? 1.2 কেজি ঘাস। যদি একে আমরা 10 কেজি সাইলেজ দেই, সে পাবে কত? 3.5 কেজি। যদি আমরা একে 3 কেজি দানাদার দেই, অ্যাকচুয়ালি পাবে কত? 90%, তাহলে 2.7 কেজি। তাহলে কত কেজি হলো দেখেন, 3 2 5 6 6 আর হচ্ছে 7, 7.7 কেজি খাবার হইলো তার, এখনো ঘাটতি আছে কত? 1.3 কেজি। যদি আমরা একে 1.5 কেজি খড় দেই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যেহেতু 80% ড্রাই ম্যাটার, তাহলে 1.2 কেজি। তাহলে সবগুলো যোগ করলে দেন কত হয়? 3 2 5 6 7 কেজি, 7 কেজি আর হইলো 7 10 12, 8 কেজি 2 আর হচ্ছে 2 4, মোটামুটি 8 কেজি 700 গ্রাম না কত হয়? যোগ করে দেখি, আমরা যোগটা করি 1.2 3.5 2.7 8.6 কেজি প্রায়। তাহলে দেখেন আমরা গরুর রিকোয়ার ছিল 9 কেজি, দিতে বললাম 8.6 কেজি, তার জন্য আমাদের খাওয়াতে হলো কত? 10 × 16 19, 20.5 কেজি। মোটামুটি 20.5 কেজি খাবার দিলে ওর তাও কিন্তু ঘাটতি আছে, এখন 400 গ্রাম খাবার ঘাটতি আছে তার। হ্যাঁ, তো এই ঘাটতিটাকে ফুলফিল করার জন্য আমরা কি এখানে মোটামুটি 1 কেজি সাইলেজ যদি বাড়ায় দেই, তাহলে 11 কেজি সাইলেজ করে দিলে এখানে ঘাটতিটা পূরণ হয়েছে। তাহলে এখন এখানে দেখেন টোটাল 20 কেজি খাবারের মধ্যে 16 কেজি যাচ্ছে কত? রাফে 16, 17.5 কেজি রাফে যাচ্ছে 20.5 কেজির মধ্যে। তাহলে আপনারা যদি এখন পার্সেন্টেজ করেন, যে আমরা ওই যে 60-40 রেশিও কথা বলেছি, দেখেন রেশিওটা মিলে যাবে। আপনি 20 কেজির মধ্যে ঘাস দিচ্ছেন 7.5 কেজি, ভাগ 20.5, তাহলে দেখেন অলমোস্ট 85% রাফেজ পাচ্ছে এবং 15% কনসেন্ট্রেট পাচ্ছে। রাফেজ এবং 15% কনসেন্ট্রেট দিয়ে কিন্তু আমরা এই গরুটাকে পালতেছি। তাইলে আপনারা যারা খাবার খাওয়াচ্ছেন তারা এখন দেখেন আপনারা গরুকে কি খাবার এভাবে হিসাব করে দিচ্ছেন কেউ এখানে, বা আপনারা গরুকে কি যে ড্রাই ম্যাটার হিসাব করে যখন খাবার দিতে যাবেন 3%, এটা কিন্তু মানে ইনিশিয়াল লেভেল বললাম। তাহলে আমরা যখন গরুকে ড্রাই ম্যাটার খাবার দিব, সেক্ষেত্রে আমরা ঘাস সাইলেজ দানাদার করে এগুলো আমাদের খাবার। ড্রাই ম্যাটার পার্সেন্টেজটা জানি আমরা 3% হিসাব করে 9 কেজি ড্রাই ম্যাটার হলে মোটামুটি এইভাবে মিলাই দিতে হবে। এবং এই যে 3 কেজি দানাদার বললাম, এই 3 কেজি দানাদারের মধ্যে আপনি খরচ কমানোর জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে 2 কেজি দেন হচ্ছে আপনার এই দানাদার, আর প্লাস হচ্ছে আপনার 1 কেজি দেন হচ্ছে আপনার ফার্মেন্টেড কর্ন। ভুট্টাটাকে পচিয়ে দেন। এখন এই ভুট্টা পচানোর মধ্যে মাশাআল্লাহ এই সিস্টেম আপনি দিচ্ছেন, বাকিরা আস্তে আস্তে সিস্টেমে চলে আসবে। ভুট্টা পচা যখন দিবেন, ভুট্টা পচার ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি অবশ্যই ভুট্টা পচাটা 12 থেকে 15 ঘন্টা পচাই দিবেন, নাম্বার 1। নাম্বার, এটা কি আপনারা বুঝছেন? আমি কি এটা বুঝবো? আমি আরেকটু জিনিস লিখবো আর কি, এটা যদি বুঝেন তাহলে আমি আরেকটু জিনিস লিখে দেব। যদি আপনারা এটা বলেন যে ঠিক আছে লিখতে পেরেছেন বা হিসাবটা কি ক্লিয়ার কিনা আপনাদের কাছে, ক্লিয়ার হলে বলেন, তাহলে আমি আরেকটু, কারণ 12টা বেজে গেছে, আমাদের 12:30টার মধ্যে শেষ করতে হবে, কারণ শুক্রবার দিন আমার দেওয়ার কিছু আছে। ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে, বাকিরা ক্লিয়ার? মাত্র 2 জন ক্লিয়ার?
এটাকে একটু মুছি, হ্যাঁ মুছে আপনাদেরকে আমি দেখেন প্রযুক্তি কত সহজ। হ্যাঁ আমি এখানে ঘরে বসে বোর্ডে সুন্দর লেখা দেখাচ্ছি, আপনারা দেশের নানা প্রান্ত থেকে দেশ বিদেশ থেকে বুঝতেছেন। আর এক সময় আমরা কত কষ্ট করে স্কুলে যেতাম, আম গাছের নিচে বসে ক্লাস পাস করতাম, বোর্ডে লেখো মুছো, আর কি একটা অবস্থা। দুনিয়া কত সহজ হয়ে গেছে। তো আমরা গরু পালনের প্রযুক্তি ব্যবহার করতে চাই না, বাকি সব জায়গায় আছে। এখন দেখেন আমরা যখন ফার্মেন্টেড কর্ন গরুকে দিব, ভুট্টা পচা গরুকে দিব, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 50% ফার্মেন্টেড কর্নের সর্বোচ্চ আমরা 50% পর্যন্ত ফার্মেন্টেড গ্রেইন দেব। এবং এই ক্ষেত্রে আমরা দুইটা উপাদান ইউজ করব, ভুট্টা প্লাস পুরা 50% দেব। দানাদার খাবারের ক্ষেত্রে আমাদের মেন প্রায়োরিটি পাবে হচ্ছে ব্রান, ইউআরবি, সয়ামিল, মোটামুটি 40%, ইউআরবি দিব 20%, সয়ামিল দিব 10%, 70, মসুর ভুসি দিব হচ্ছে 10%, 80। এই 80% গেল, বাকি 20% দিব হচ্ছে আমাদের এই পুরা আর ভুট্টা পচা। তাহলে 100% খাবার বানানো হয়ে গেছে, ঠিক আছে। এবং এই 100% খাবারের মধ্যে আবার কি ভুট্টা পচা এবং পুরা যেটা আছে, ধরেন আপনি এই 100% থেকে সারাদিনে এই কমলাগুলোকে 5 কেজি দিতে চান, তাহলে পুরা ভুট্টা পচা আপনি 2.5 কেজি সব দিতে পারবেন। এবং এই রেশিওর সাথে যখন আপনি প্রোবায়োটিক, প্রোটিন এবং বাফার দিতে পারবেন, মিনারেলস এনশিওর করতে পারবেন, সেক্ষেত্রে আপনি দিলশাদ। আচ্ছা আমি প্রশ্নগুলো একটু পরে আসছি, আমি লেখাটা শেষ করি, প্রশ্নগুলোতে আমি আসছি। মোটামুটি এই রেশিও মেনটেন করে, যারা নতুন খামার করতেছেন এই রেশিও মেনটেন করে খাবার দেন। রক্সোলাসকে সেক্ষেত্রে দেন। এই খাবারের সাথে আপনি গরুর প্রতি যেটা করতে পারেন, মোটামুটি করে দিয়েছে আপনি এই প্রোটিন এবং মাইক্রোবিয়াল প্রোটিন, প্রোবায়োটিক এবং বাফারের ক্ষেত্রে আপনি মাইক্রোবিয়াল প্রোটিন গরুর প্রতি 10 গ্রাম পার ডে পার কাউ। প্রোবায়োটিক 5 গ্রাম পার ডে পার কাউ। বাফার 30 গ্রাম পার ডে পার কাউ। মিনারেল 50 গ্রাম পার ডে। মোটামুটি এই রেশিও মেনটেন করলে আপনার এটা কাজ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আপনার খরচ যাবে হচ্ছে, আমি বলে দিই, মাত্র ইন জেনারেল আপনার খরচ যাবে এখানে ক্যালকুলেট বলি,
পিছনে আপনি ম্যাক্সিমাম 20 টাকা, 20 থেকে 22 টাকা যদি খরচ করেন, হচ্ছে মাইক্রোবিয়াল প্রোটিন। ইআরবি হচ্ছে, আচ্ছা আমি প্রশ্নগুলো আসছি ভাই, আমি সবগুলো প্রশ্ন একটু বলবো। হ্যাঁ, গভর্নমেন্ট বেশি 40% দিয়েছিলাম। আচ্ছা, মাইক্রোবিয়াল প্রোটিন হচ্ছে এমপি, প্রোবায়োটিক হচ্ছে 5 গ্রাম, বাফার হচ্ছে 30 গ্রাম এবং মিনারেল হচ্ছে 50 গ্রাম একটা গরু, সার গরুর ক্ষেত্রে। এগুলো যদি আপনি দেন, মোটামুটি আপনারা কি আপনাদের কি বলে গরুর চাহিদা অনুযায়ী যা যা প্রয়োজন পূরণ হয়ে যায় এবং গরুর ফ্যান্টাসটিক গ্রোথ হবে। জাস্ট এটা আপনারা লিখে নেন। হ্যাঁ, মাইক্রোবিয়াল প্রোটিন, প্রোবায়োটিক, বাফার এবং মিনারেল, ঠিক আছে? একটু লিখে নেন, একটু লিখলে আপনি মোটামুটি এখান থেকে যা পাওয়ার পেয়ে যাবেন। তাহলে বলেন এটা বলে দেওয়া অলমোস্ট এই সবগুলো জিনিস দিতে আপনার খরচ পড়বে মাত্র 22 টাকা। প্রতি গরু মিলে 22 টাকা খরচ মোটামুটি। এটা আমি শুরু থেকে আসি। প্রচুর প্রশ্ন, চেষ্টা করবো সবগুলো উত্তর দেওয়ার জন্য। আরো কোনো প্রশ্ন থেকে আপনার করতে আমি উপর থেকে একটু নিচে আসবো। হ্যাঁ আতিক ভাই, হ্যাঁ প্রেজেন্টেশন মেইলে আপনারা পাবেন। হ্যাঁ, আপনারা একটা পিডিএফ ফাইল পাবেন, সমস্যা নেই। আচ্ছা, লিখে রাখার দরকার, হয়তো আপনারা লিখেছেন, তারপরে প্রেজেন্টেশনটা পেলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে আর কি। তারপরে আমাদেরকে একজন নক করেছিলেন, রেকর্ডিং মিটিং রেকর্ড করার ইয়ে নেই। আচ্ছা, তারপরে 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 কি প্রশ্ন ছিল, কাজ করতে পারে না হয়তো দেখা যাচ্ছে। যাই হোক, অ্যাক্টিভ লাইসোজাইম হচ্ছে আপনার, এটা কি বলবো, একজন এনজাইম। হ্যাঁ, এনজাইম, এটা আপনার ডিমের কোলস থেকে ক্রিয়েট করা হয়। আমাদের কিছু ব্র্যান্ডেড আছে, আপনি আমাদের লাইসোজাইম হিসেবে খুঁজলেও পাবেন, অথবা আপনি ফেসবুকে ঐতিহ্য গ্রুপে পেজে নক দিলে আপনি সেখানে এটা ইয়ে পাবেন, সোর্স পাবেন। তারপরে হচ্ছে প্রোবায়োটিক। হ্যাঁ, প্রোবায়োটিক হচ্ছে ইস্ট, আমরা এখানে ইস্টের কথা বলেছি, লাইভ ইস্ট, নট বেকারি। লাইভ ইস্টে এখানে প্রোবায়োটিক সোর্স। প্রোবায়োটিক ইউজ আমরা এই যে লাস্টে যেখানে বললাম যে 5 গ্রাম করে গরুকে দিলে যথেষ্ট। প্রতি গরুতে 5 গ্রাম করে, অথবা ফার্মেন্টেড ভুট্টার সাথে। বাজারে প্রায় 4-5 রকমের ইস্ট আছে। কোনোটা একটা আছে আপনার আপনার প্রতি 100 কেজির জন্য 100 গ্রাম দিতে হয়। একটা আছে 100 কেজির জন্য 500 গ্রাম দিতে হয়। একটা আছে 100 কেজির জন্য 10 গ্রাম দিতে হয়। প্রাইসের পার্থক্য আছে, আপনাদের যেটা প্রয়োজন সেটা মেনটেন করতে ইউজ করতে পারেন। ইস্টটা খুব ভালো কাজ করে, বিশেষ করে গরুর গ্রোথ এবং দুধ বাড়ানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হ্যাঁ মাসুদ ভাই, 90-15 তারিখে বলেছি। হ্যাঁ মামুন ভাই, আপনার হজম সমস্যার কারণে বন্ধের পথে খায়, টাকা বাইরে হয় গোবর। আপনি যেটা করতে পারেন, আপনি টোটাল ফুড সিস্টেমটাকে আজকের এই অনুযায়ী কিছুটা চেঞ্জ করবেন।
আর ডিটেল জিনিসটা শেয়ার করলে তখন হয়তো আপনাকে আরো কিছু স্পেসিফিক সমাধান দেওয়া যেতে পারে। আচ্ছা, চেষ্টা হ্যাঁ হ্যাঁ বলবেন, সবসময় বলবেন। আচ্ছা হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা নাদিম ভাই, গরু খালি পানি খানে কতটা ভুল? আপনি যেটা করবেন, গরুকে টিএমআর শুকনা শুকনা খাবার দিবেন। খাবার শেষ হলে তার সামনে পানি রেখে দিবেন। শুরুতে হয়তো সে খেতে চাবে না, কিন্তু সবসময় যখন পানি থাকবে তখন আস্তে দেখবেন খাওয়ার অভ্যাসটা তার তৈরি হয়ে গেছে। যাদের গাভীগুলো পানি খাচ্ছে না তাদের দুইটা কারণ, একটা হচ্ছে আপনারা অতিরিক্ত শুকনা খাওয়ার বা ডায়েটি গরুকে খাওয়াচ্ছেন, এবং আপনাদের গরুর পেটের মানে গ্যাস মানে হজমের সমস্যা আছে, এটা ঠিক করে নেবেন। শাহরিয়ার ভাই, এখন হয়তো ড্রাই ম্যাটার ইনটেকের ধারণাটা আপনি ক্লিয়ার আছেন এই হোয়াইট বোর্ডে দেখার পরে। জাহিদ ভাই, এখন কি আপনি ক্লিয়ার ড্রাই ম্যাটার নিউট্রিশন পার্সেন্টেজ? আচ্ছা হ্যাঁ, স্লাইড দেব, সমস্যা নাই, দিব। হ্যাঁ গনি ভাই, ইয়ে পাবেন, মেল পাবেন। আচ্ছা মামুন ভাই, আপনি নাদিম ভাই, আপনাদের সেকেন্ড এবং লাস্টেরটা তো বুঝতেই পারছেন এখন কি প্রবলেম, খাবারটা ঠিক করে নেবেন। তারপরে মাইক্রোবিয়াল প্রোটিন, দুই রকমের প্রোটিন আছে বাজারে। একটা হচ্ছে এই প্রোটিন আসলে নন প্রোটিনাস নাইট্রোজেন থেকে কালেক্ট করা হয় মাইক্রোবিয়াল ফার্মেন্টেশনের মাধ্যমে, এবং দুই রকমের প্রোটিন, একটা হচ্ছে অয়েল কোটেড, একটা হচ্ছে সেলুলোজ কোটেড। অলমোস্ট এগুলোর প্রাইস আপনার কেজি 300 টাকা। গরুর প্রতি আপনার 10 গ্রাম এনাফ সারা বছর যদি করতে চান, এটা কোনো ব্যাড ইম্প্যাক্ট বা সাইড ইফেক্ট নেই, ওইটা আপনি নিজে টেস্ট করতে পারবেন। আচ্ছা, আজান তো হচ্ছে, আমি কি একটু স্টপ করবো নাকি? কারণ আজান এখন কন্টিনিউ হবে, আমি শেষই করে দিই, কারণ আপনারা হয়তো নামাজ যাবেন। আপনি বাজার থেকে শুধু ইউরিয়া এনে একটা গ্লাসে নেবেন, মাইক্রোওয়েল প্রোটিন যে 2-3টা আইটেম পাওয়া যায় পানিতে নেবেন, নিয়ে দেখবেন কোনটা দ্রুত গলে। যেটা দ্রুত গলে সেটা খাওয়ানো যাবে না, যেটা গলতে দেরি হয় এটা খাওয়াবে। গনি ভাই, লাইভিস্ট আপনি ঐতিহ্য অ্যাগ্রোফুডে পাবেন। হ্যাঁ শাহ মাসুদ ভাই, রেশনের সাথে ইস্ট দেওয়া যায়। এটা প্রতি 100 কেজির জন্য আপনি যেটা নিয়েছেন, এটা 100 কেজির জন্য 100 গ্রাম দিতে হবে। আর ফার্মেন্টেশন করতে হলেও প্রতি 100 কেজি ভুট্টার সাথে 100 গ্রামই দিতে হবে। হাবিবুল্লাহ ভাই, সব টিকা ডাক্তার যদি না দেয় সেক্ষেত্রে আমরা যেটা করব, এফএমডি এবং গলা ফোলাটা কালেক্ট করে নিজেরা দেবো। এবং গরু পালতে গেলে আমাদের সবার জন্য প্রাথমিক চিকিৎসার কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। সবসময় ডাক্তার অ্যাভেলেবেল না আমাদের দেশে। ইঞ্জেকশনটা দেওয়া, স্যালাইনটা করা, তারপর হচ্ছে কাটা ছেঁড়া গা হলে ড্রেসিং করা, এই বেসিক জিনিসগুলো আমাদের শিখে নিতে হবে ট্রেনিং করে। একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের মধ্যে শাহরিয়ার ভাই মিনিমাম 21 দিন গ্যাপ দিতে হবে, মিনিমাম 21 দিন। মহাখালী এলআরআই, সালমান ভাই, মহাখালী এলআরআইতে ভ্যাকসিন পাওয়া যায়। এফএমডি ভ্যাকসিন দেওয়ার 7 দিন পরে কৃমির ডোজ করা যাবে। রনি ভাই, প্রোবায়োটিক হিসেবে আমরা ইজ ব্যবহার করতে পারি। জি অবশ্যই, আপনারা বাবু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি খুব অল্প বয়সে মারা গেছেন, কিন্তু আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে, ওনার ফ্যামিলিকে মানে এই শোক সহ্য করার এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিই। মশা মাছি তাড়ানোর জন্য দিলশাদ ভাই, এখানে মাসুদ ভাই একটা প্রোডাক্ট ইউজ করেছেন, আমরা একটা লিকুইড ইউজ করি, সেটা আশা করি আপনি ব্যবহার করতে পারেন। এই লিকুইডটা খুব ভালো কাজ করে, যা যেখানে মাছি পচে এবং যেখানে মাছি ডিম পারে টেনে স্প্রে করে দিবেন কয়েকদিন, দেখবেন যে মশা মাছি কিছু থাকবে না। প্রপার কৃমি মুক্ত, মাউন্ট ভাই, কৃমি মুক্ত প্রপারলি করতে হলে আপনার ট্রিটমেন্টের একটা লং ক্লাস আছে, সেটা একটু করতে হবে। তবে আমি বলবো কৃমি মুক্ত করতে হলে আপনাকে ইনজেকশন এবং বোলাস দুইভাবেই দিতে হবে, এবং ইনজেকশনের ক্ষেত্রে আপনি বই পর্যায়ে দেবেন, এবং বোলাসের ক্ষেত্রে আপনি গোবর টেস্ট করে কোন কৃমিটা আছে ওইটা অ্যাপ্লাই করাটা আপনি বেটার। সালমান খান, মাইক্রোওয়েল প্রোটিন এখন হয়তো আপনি শিওর আছেন আমি ধারণা। ইস্ট ফার্মেন্টেড কর্ন হিসাবে দিতে পারেন, ওই যে বললাম 50%, দানাদারে 50% সর্বোচ্চ। গনি ভাই, ভুট্টা পচাটা দিবেন হচ্ছে টোটাল দানাদার, যে দানাদার বললাম আমরা, যেমন আজকে হিসাব করলাম 3 কেজি, ওখানে 1.5 কেজি সর্বোচ্চ দিতে পারেন, ম্যাক্সিমাম 1.5 কেজি দিতে পারেন ভুট্টা পচা।
দানাদার খাদ্য তো ওই যে একটা রেশিও দিলাম, আপাতত রেশিওটা ফলো করতে পারেন। দিলশাদ ভাই, ঘাস পর্যাপ্ত থাকলে সাইলেজ নেই। ঘাস যদি আপনি সারা বছর পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি সাইলেজ না দিলেও চলবে। এবং ঘাসের ক্ষেত্রে কিন্তু ড্রাই ম্যাটার কম হওয়ার কারণে এবং নিউট্রিটিভ ভ্যালু কম হওয়ার কারণে ওই আপনার গরুর যে পরিমাণ ঘাস প্রয়োজন, যেমন কথা কথা একটা 300 কেজি গরুকে যদি আপনি 9 কেজি ড্রাই ম্যাটার শুধু ঘাস দিয়ে দিতে চান, মিনিমাম 18 কেজি ঘাস লাগবে। সরি, 18 কেজি না, 36, 30 কেজি থেকে 6 কেজি 50, অলমোস্ট 48 কেজি ঘাস। 48 কেজি ঘাস কিন্তু গরু খেতে পারবে না, কিন্তু আপনি সাইলেজ দিলে ঘাস এবং খড়কে রিপ্লেস করতে পারেন। হ্যাঁ, ভুট্টা আর কোড়াটা একসাথে ফার্মেন্টেড করে দিলে মাসুদ ভাই রেজাল্ট ভালো পাওয়া যায়। আমি বলবো ভাই, ডিওআরবি মানে হচ্ছে ডি অয়েল রাইস ব্রান, মানে চাল থেকে এক ধরনের তেল হয়, চালের গোড়া থেকে। ওই তেল হওয়ার পরে যে খোলটা হয়, এটা হচ্ছে ডিওআরবি। সারিয়া ভাই, এমপি এখন শিওর ম্যাক্রোল প্রোটিন। গমের ভুসি 40%। বাফারটা হচ্ছে আপনার একটা সামুদ্রিক শৈবাল থেকে কালেক্ট করা একটা এটা এখানে আপনি একই সাথে বাফার এবং হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তিনটা কাজই করবে। সাজ্জাদ ভাই, এইগুলোর জন্য আপনি জাস্ট ফেসবুকে গিয়ে ঐতিহ্য এগ্রো ফুড লিখে সার্চ দিলেই হবে। পার ডে গ্রোথ 1 কেজি, প্রথম 45 দিনে 1 কেজি গ্রোথ আসাই উচিত প্রতিদিন, তারপরে আস্তে আস্তে কমে যাবে। একটা সময় গিয়ে গ্রোথ আপনি ফিনিশিং লেভেলে চলে গেলে স্টপ হয়ে যাবে। সারিয়া ভাই, সোর্স ঐতিহ্য এগ্রো ফুড। হ্যাঁ, ফার্ম সারিয়া ভাই, যদি জায়গা থেকে প্যাটেন্টিং কাউ ছেড়ে পালা সম্ভব। হ্যাঁ, মেলে পাবেন নেচার রেঞ্জ। জাহিদ ভাই, প্রোটিন না, লাইমস্টোন কখনোই গরুর জন্য বাফার হিসেবে কাজ করবে না। বাফার হিসেবে আপনারা ওই সামুদ্রিক শৈবাল ইউজ করতে পারেন। এটা একই সাথে বাফার এবং মোলাসেস এবং হচ্ছে আপনার ইয়ের কাজ করবে, কি বলবো, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সোর্স। ফ্রেশ ঘাসের চেয়ে সাইলেজটা বেটার। ফ্রেশ ঘাস সারা বছর ভাবে হিসাব করে দিয়ে যাবেন না। 50টা গরুর জন্য আপনি মিনিমাম 12 বিঘা জমির ঘাস লাগবে। হ্যাঁ, 2 বেলার জন্য টোটাল খাবারটা আমরা হিসাব করলাম যে প্রায় 20.5 কেজি খাবার সারাদিনে 2 বেলার জন্য। দ্যাটস এনাফ। কর্ন ফার্মেন্ট করার জন্য আপনাকে জাস্ট লাইভ ইস্ট ইউজ করতে হবে, পানি দিয়ে সেটাকে 12 থেকে 15 ঘন্টা ভিজিয়ে গরুকে খেতে দিবেন। ভালো কোয়ালিটি আপনি বক্তিয়ার ভাই ঐতিহ্য এগ্রো ফুডে নক করতে পারেন। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আপনি খামার করলে আপনাকে ফ্রিজিয়ান এবং জেবু দুই জাতের গরুই রাখতে হবে। নুরুল আমিন ভাই, যে আমরা হোয়াইট বোর্ডে যে হিসাবটা করেছি, এটা কিন্তু 300 কেজি গরুর জন্যই করেছি। 20.5 কেজি খাবার লাগবে 9 কেজি ডায়ামিটারের জন্য। অলমোস্ট আমাদের 6 কেজি 10 কেজি ঘাস মনে হয় দিলাম। হ্যাঁ, 10 কেজি ঘাস, তারপরে সরি 6 কেজি ঘাস, 11 কেজি সাইলেজ, 3 কেজি দানাদার, 1.5 কেজি খড়। এফএমডি আক্রান্ত হয়ে গেলে অ্যাকচুয়ালি করণীয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মেডিসিন তেমন লাগে না, পরিষ্কার রাখলে মোটামুটি কমায় রাখলেই হয়। রেশন নর্মাল চলবে। আপনি সফট খাবার দিবেন যাতে ধারালো কিছু মুখ ছিলে না যায়। শুধু গমের ভুসিটা একটু পানি দিয়ে খাবার করে দিবেন। জিঙ্ক ক্যালসিয়াম প্রয়োজন না হলে দেওয়ার প্রয়োজন নেই, প্রতি মাসে দেওয়ার কোনো দরকার নেই। একদম ভাবে বলেছি, কেউ হয়তো কিছু মিস করেছেন। প্রোবায়োটিক ক্ষেত্রে ইস্টের কথা বলেছি, লাইভ ইস্ট যেটা। ম্যাক্রোল প্রোটিনের ক্ষেত্রে এই যে বললাম আমরা, অয়েল কোটেড এবং সেলুলোজ কোটেড প্রোটিন পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে মাসুদ ভাই, আপনি এটা ঠিক আছে, এভাবে খাওয়াতে পারেন। ডিআরবিটা বলেছি, আমি বললাম ভাই ডি অয়েল রাইস ব্রান অয়েল, রাইস ব্রান আর কি। গরুকে দানা কতবার খাবার? দিনে 2 বার খাবার দিবেন ওমর ভাই, দিনে 2 বারের বেশি না। লিভার টনিক শুধুমাত্র লাগবে যখন কলিজের ক্রিমে ওষুধ দিবেন, এছাড়া লিভার টনিক লাগার প্রয়োজন নাই। ওকে, ডিএম ক্লিয়ার। হ্যাঁ, ফ্রি টাইমে আপনি ফ্রি টাইমে আমার কাছে সাহায্য, ফ্রি টাইম না যে কোনো টাইম নিতে পারেন। আমার কাছে যে কোনো প্রেসক্রিপশন বা হেল্প চাইলে আমি ছোট্ট একটা ফি নেই, ফিটা আমার কেটে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনি যে কোনো রকমের হেল্প করবেন। আমার সাথে থাকলে আমি আগে বলবো, আর না থাকলে না করে দিবেন।
কৃমিনাশকের জন্য ট্যাবলেট ইনজেকশন দুইটাই ইউজ করতে হবে ভাই। হ্যাঁ দিলশাদ ভাই, আপনি দানাদার আগে পরে পানি খেতে দিয়ে এরকম না। আজকে আমরা যেভাবে বললাম টিএমআর আকারে খাবার দিবেন। গ্রোথের জন্য আপনি যে আমরা বললাম মাইক্রোওয়েভ প্রোটিন, ইস্ট এবং বাফার ইউজ করবেন। অবশ্যই আপনি গ্রোথ পাবেন, তার আগে কৃমিটা ভালো করে নিতে হবে। আপনারা ফেসবুকে ঐতিহ্য একটু বাংলায় লিখে সার্চ দেন, তাহলে চলে আসবে। লিভার টনিক দরকার আছে, হ্যাঁ যেটা বলছিলাম, শুধুমাত্র আপনি যখন কৃমি করবেন হচ্ছে ইয়ের জন্য, কলিজা কৃমির জন্য। উনি ভাই মেশিন নারী আর্দ্রতা মেশিন গোখাদ্য সবকিছু আপনি ঐতিহ্য অ্যাগ্রো ফুডে পাবেন। ঐতিহ্য অ্যাগ্রো ফুড আমি এখানে লিখে দেই, জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ ইট। ঐতিহ্য অ্যাগ্রো ফুড। আচ্ছা, তারপরে প্রশ্ন তো আসতেই আছে। আচ্ছা আমি নিয়ে আছে, আমি চেষ্টা করছি আরো 5-10 মিনিট ইয়ে করার জন্য। মিনারেল 50 গ্রাম, হ্যাঁ 50 গ্রাম মিনারেল দিবেন। না এখন দেখে বুস্ট হয় কিছু নাই, আপনি একবার দিবেন, 6 মাস পর পর আবার দিবেন। না গাভী মোটাতে যখন একই রেশন না। খুদের যাওয়ার রনি ভাই কোনোভাবেই প্যাটিনের জন্য উপকারী নেই, এটা খাওয়ানো যাবে না। এটা ক্ষতিকারক দিক হচ্ছে এটা খাওয়ালে গরুর রুমেন আস্তে আস্তে ডিস্টেবিলাইজ নষ্ট হয়ে যায়, একসময় গরু বদহজম এবং পেটের সমস্যায় ভোগে, গরুর গ্রোথ কমে যায়। ফেসবুক পেজে জাস্ট ঐতিহ্য অ্যাগ্রো ফুড দিয়ে সার্চ দিলেই পাবেন। ভাইয়া 20 কেজি দানাদার বলতে আমরা এই ধানের কুড়া এবং ভুট্টাটাকে দানাদারের সাথে মিক্স না করে এটা আলাদা করে আমরা ভুট্টা এই কি বলবো ইস্ট দিয়ে পচিয়ে দিব, আর বাকিটা হচ্ছে আমরা আমাদের দানাদার যেভাবে মিক্স করে বস্তায় ভরে রেখে ভরে দিব। জি, আপনার অক যদি বিভিন্ন ওজনের বয়সে হয়, আপনার বয়স দরকার ওজন অনুযায়ী টিএমআরটা ডায়ামিটার বেসিস করে দিবেন। আপনার যদি কথা 600 কেজি 10টা অক্স থাকে, আপনি 6000 কেজি হিসাব করবেন, করে আপনার অক্সের নাম্বার অনুযায়ী দিয়ে একটা শিডিউল যে বড় থেকে ছোট দিকে আসবেন, 650 620 630 600 580 এভাবে আসবেন। যেটা বড় আছে ওকে একটু বেশি খাবে, ছোট আছে কম খাবে। 20 কেজি, আচ্ছা 20 কেজি ব্যাপারটা অনেকে ক্লিয়ার না। হ্যাঁ 20 কেজি খাবারের ক্ষেত্রে আপনার পার্সেন্টেজটা হচ্ছে আপনি 100 কেজি কথা একটা গরুকে 5 কেজি দানাদার খাবার দেবেন। সেই 5 কেজি ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2.5 কেজি ভুট্টা পচা এবং কুড়ার পচা দিবেন, আর 2.5 কেজি বাকি সবকিছু মিলে দিবেন। এটা হচ্ছে পার্সেন্টেজ। বাবু ভাইয়ের পাশে কোথায় আপনি খামার? কক্সবাজার তো ভাইয়া আসলে আমি আর কখনোই কক্সবাজার যাব না, তাই হয়তো কক্সবাজার বেড়াতে আসলে আপনার সাথে দেখা হবে না। আমি নর্মালি কক্সবাজারে গেলে বাবু ভাইয়ের বাসায় বা লং বিচেই থাকি বা কক্সবাজারে থাকি। আর কক্সবাজারে কখনো যাওয়া হবে কিনা আমি ঠিক জানি না, যদি কখনো যাওয়া হয় দেখা হবে ইনশাআল্লাহ। সারিয়া ভাইয়া বহি এবং অন্তঃপর্যায়ের মধ্যে কমপক্ষে 7 দিন গ্যাপ দিবেন, 7 থেকে 10 দিন, এর বেশি না। হ্যাঁ দিশাদ ভাই, খড় কাটা ঘাস কাটা মেশিন পাওয়া যায়, অথবা আপনি বগুড়া মানিকের কাছ থেকে বানিয়ে নিতে পারেন। জাহিদ ভাই, হ্যাঁ ডিটেল এই যে আজকে ক্লাস করে আমার চোখ দেখে হয়তো বুঝতেছেন আমি রাত্রে ঘুমাইনি,
খুবই টায়ার্ড। আপনি যে অনলাইনে ক্লাসে বা অফলাইনে ক্লাসে এত প্রিপারেশন লাগে না, সব মাথায় থাকে, কিন্তু অনলাইনে যে জিনিসগুলোকে প্রেজেন্ট করার জন্য অনেক প্রিপারেশন নিতে হয়, একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আসলে সব কিছু করে সময় পাই না। আর আমার এখন লকডাউনের জন্য বাসায় আমাকে অফিস করতে রাত্রে 12টা থেকে 3টা পর্যন্ত, সে নিয়ে আরেক ঝামেলায় আছে, বাংলাদেশের সাথে টাইম মিলে না। গনি ভাই, আমার প্রেস ক্লাব পাইতে হলে ফর্মালিটি কিছুই না, আপনার প্রবলেমটা কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ওখানে বলার পরে এই একটা ফি বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন। আমি বা আমার যে টিমে ডাক্তাররা আছে ওনারা আপনাকে ইয়ে করে দেবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, 1706923908। দিশাদ ভাই, আমাদের জন্য খুবই ইজি। আমার ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমার এই যে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। জি, ভুট্টাকে পানি পানি বলতে মাখা মাখা, খুব বেশি পানি না। হ্যাঁ মামুন ভাই, রেডিফিট বলতে আপনি ভালো রেডিফিট ব্যালেন্স যারা আছে, নারিশ, সিপি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নাহার, আরআরবি, এগুলো ব্যবহার করতে পারেন। আশা করি সবার প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি। তারপর যদি আপনাদের কোনো ইয়ে থাকে, আদার্স ইয়ে থাকে, আগামী 2-3 পর্যন্ত আপনারা, মাসুদ ভাই, ফিটা নির্ভর করে হচ্ছে আপনি কতটুকু পরামর্শ নেবেন তার উপরে। ফিটা আগেতে বলাটা কঠিন। সাইলেজ সম্পর্কে আসলে সাইলেজের এটা একটা টিম করাতে হবে। সাইলেজটা ইয়ে করা সম্ভব না, মানে এভাবে বলে এক কথায় বলা সম্ভব না। তবে আমার লেখাগুলো পড়বেন, আমার পেজে, নাহিনুর রহমান পেজে লেখা আছে, লেখাগুলো পড়বেন। রেডিফের পার্সেন্টটা তো ভাইয়া মানে যারা বানায় ওরা জানে, আমি বলতে পারি না। আর উপরে একজন পার্সেন্টটা লিখে দিয়েছে, হ্যাঁ, সেটা একটু ফলো করবেন। এমডি হয়ে গেলে আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবেন যে আপনি কিছু হয়ে গেছে। আর কিছু সলিউশন বাজারে পাওয়া যায়, স্প্রে করবেন। আর গরুর খাওয়া যাতে বন্ধ না হয়, এটা খেয়াল রাখবেন। ইসুফ ভাই, আমার অফিস কোথায় মানে হচ্ছে কি, মানে ওই মানে আমি যে জব করি ওটা অফিস করছে না, অফিস জার্মানিতে। ওকে, মোটামুটি সবার প্রশ্ন উত্তরই দিলাম। আসলে নামাজের দিন আমরা আরেকটু কন্টিনিউ করতাম, যেহেতু নামাজে যাবেন, একটা প্রায় বেজে যাচ্ছে, নতুন নতুন করে প্রস্তুতির দরকার আছে। হ্যাঁ, সেই জন্য আমি আর লম্বা করছি না, 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিই। প্রশ্ন আসলে আমি জানি আরো অনেক প্রশ্ন আছে, এত সহজে এত কথা বলেছি, প্রশ্ন এত সহজে শেষ হওয়ার কথা না। না, ক্লোমেকটেন্সি সব ক্রিমি কাজ করেন, ক্লোমেকটেন্সিটা ইউজ না করাই ভালো, অত্যন্ত এক্সপেন্সিভ, এটা আমাদের খামারের জন্য উচিত না। কাক গরু তোলার, আচ্ছা, ভালো প্রশ্ন। আমি বলছি বলছি। ভাইয়া, নামাজের পরে তো আর ইয়ে হবে না, কারণ এটা 12:30 পর্যন্তই ছিল। টাকে ইয়ে ভাই, টাকে তোলার পরে প্রশ্ন আমি ঠিক বুঝি না ভাই, যদি একটু বলতেন। ভাইয়া, ডিটেল ক্লাসের জন্য অনুরোধ রাখছেন যে রোজার দিন দেখেন আসলে কথা বলতে কিন্তু কষ্ট, আমার কাছে যেমন রোজা রেখে পানিও খেতে পারছি না। ডিসইনফেক্টেন্ট ভাইয়া, ভাইরাসিড আছে, জিপিসি এটা আছে, বাজারে যে কোনো ভালো একটা ডিসইনফেক্টেন্ট ফার্ম 30 আছে, ব্যবহার করবেন। অথবা ওই যে ইয়ে আছে, নাম তো সব মনে থাকে না ভাইয়া। আর কি কি মেডিসিন আসতো, হ্যাঁ, ভার্মিক ইউজ করতে, আলম ভাই, ভার্মিক ইউজ করা যাবে। ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন আশা করি। আপনারা এখন এটা আনমিউট করে নিজেদের মধ্যে কথা বলতে পারেন।
না হাইড্রোজেন